আলোচনাতে যাব। এবার বিষয় হচ্ছে যে আজকে সাবজেক্ট হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে নাম্বার তোলাটা একটু কঠিন, কারণ ঠিকঠাক মতো লিখতে হয় ল্যাঙ্গুয়েজে। অনেকে ভুল করে গ্রামাটিক্যাল পার্ট বা লেখার ক্ষেত্রে তারা সেই দক্ষতা দেখাতে পারে না বলে নাম্বারটা কম পায়, আর দোষ পড়ে গিয়ে বেচারা সাহিত্যের ওপর। তা নয়, সাহিত্যে যদি ভালোভাবে লিখতে পারা যায় তাহলে নাম্বার পাওয়া যায়। আজকে দ্বাদশ শ্রেণীর বিষয়ে আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবেন, স্যার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকে মূলত পোয়েট্রি বিষয়টাকে, অর্থাৎ কবিতা, পোয়েট্রি, তার যে একটা আলাদা মাধুর্য রয়েছে, একটা আলাদা ছন্দ রয়েছে, এবং সেটাকে লিখতে গেলে যখন তার তুমি কোশ্চেন আনসারগুলো করবে, আগে পুরো কবিতাটাকে বুঝে তার একটা অদ্ভুত রকম মাধুর্য তাকে গদ্যের আকারে কনভার্ট করে লিখতে হয়। এবার এই বিষয়টা কিভাবে টেকনিক্যালি করা যায় আজকে তোমাদের জন্য শেখানো প্রয়োজন। শিক্ষক কাজল রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি কাজল বাবুকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। কাজল বাবু নমস্কার। নমস্কার। বেশ, আমি অনুরোধ করব কাজল বাবুকে ক্লাস শুরু করবার জন্য। আর তার আগে যদি ছাত্রছাত্রীদের জন্য আপনার কোনো অ্যাডভাইস থাকে ক্লাসের বাইরে গিয়ে, শিক্ষকদের সবসময়তেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবার কিছু থেকে যায়, তো সেটা যদি কিছু বলার থাকে আপনি প্রথমে বলে নিন, তারপর আমরা ধীরে ধীরে ক্লাসে যাব। কাজল বাবুকে স্বাগত। নমস্কার। প্রথমেই সিটিভিএনকে সুস্বাগতম। তারপর আমাকে বলতে বললেন যে ছাত্রদের কিছু বলার জন্য। অবশ্যই বলতে হবে, কারণ উনি প্রথমেই বলেছেন যে সাহিত্যের ক্ষেত্রে নম্বর তোলাটা একটু কঠিন ব্যাপার। একটু নয়, ভীষণ কঠিন। একদম সঠিক কথা, কারণ সাহিত্য দিয়ে কোনো স্যারকে বা কাউকেই সন্তুষ্ট করা সবসময় সম্ভব হয় না। তাই আমাদের মনে রাখতে হবে যে যে বিষয়টাই আমরা পড়ি না কেন, তাকে আমাদের খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে বিষয়টাকে বুঝতে না পারলে হবে না। আমরা কিছু কিছু বিষয় এমন করে থাকি, সহায়িকা দেখে মানেটা তৈরি করে আমরা চলে যাই, আমাদের চিন্তা নেই। আসলে তা নয়, বিষয়টাকে খুব সুন্দর করে অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে কবিতাটা বা গদ্যটা কি বিষয়কে কেন্দ্র করে এবং কিভাবে তার সৌন্দর্যটা মহিমান্বিত হয়েছে, কিভাবে সেটা বলা হয়েছে, সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে বুঝতে না পারলে, একদম সঠিকভাবে যদি আমরা পোয়েমটাকে বা যেটাই হোক সেটাকে যদি আমরা পড়ে নিতে না পারি, তাহলে কিন্তু তার অর্থটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু কখনো কোনোভাবেই কিন্তু প্রশ্নের যথাযথ উত্তর আমাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ একটাই, কেননা এখন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা মার্কস দেওয়া থাকে এবং তার ওয়ার্ড লিমিটেশনটাও থাকে। সুতরাং সেভাবেই কিন্তু লিখতে হবে। তাই কবিতা সম্বন্ধে যদি আমার যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি সেটা লিখতে পারবো না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন স্যার, যে কবিতাটা যদি না বোঝা যায়, যিনি কবিতার মনের ভাব যদি না বোঝা যায়, তাহলে কিন্তু সত্যিকারের ওই তখন কি হয়, একটা লাইন তুলে দিলে আমরা থতমত খেয়ে যাই। আর ঠিক ঠিক সবসময় একটা প্রবণতা থাকে মুখস্থ করা, ওই লাইনটা কি ছিল যেন নোটবুকসে, কি যেন স্যার লিখিয়েছিলেন। এটা নয়, সাহিত্য তো মনের ব্যাপার, একটা মনের মাধুর্য থাকবে। কবি কি বলতে চাইছেন, বাস্তব পরিস্থিতি কবিতা কি বলছে, সেই অনুযায়ী আমার লেখা। মানে ব্যাপারটা কত ইজি করা যায়। আপনি যে বললেন খুব ইম্পর্টেন্ট কথা, সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে অনেক বেশি হার্ডার করে ফেলি ইংরেজিটাকে। একদম একদম তাই, একদম কঠিন করে ফেলি। তাই প্রথমেই কি, কেননা বিষয়গুলি তো অবশ্যই বুঝতে হবে যে আমার যদি একটা বিষয় সম্বন্ধে যদি আমার যদি যথেষ্ট জ্ঞান না থাকে, তাহলে আমি সেটার সম্বন্ধে আমি লিখতে পারবো না। আর আমাদের কতগুলি ধারাবাহিক প্রশ্ন রয়েছে, আমরা প্রত্যেকেই তাই করি। কি করি, আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা ভাবনা করে, কেননা যে তাদেরকে পাশ করতে হবে, ভালো নম্বর পেতে হবে, কিন্তু অন্তর থেকে ভালোবেসে শিখতে হবে, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে সেই প্রবণতাটা একেবারেই নেই। ঠিক। যার জন্যই কি হয়েছে, আমরা ওই কতগুলো সিলেক্টেড প্রশ্ন একদম একদম আমরা পড়ি। যেমন গতকাল আমি ক্লাস নিচ্ছিলাম যখন, তখন অনেকেই এসছে যে ও স্যার
এখন তো পরীক্ষা এসে গেছে, তুমি কিছু প্রশ্ন Suggestion. আমাদেরকে সাজেস্ট করে দাও যাতে আমরা ওইগুলো পাই। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ বিষয়, এটা কিন্তু আমাদের কাছে কাম্য নয়। কারণ প্রথম থেকেই কিন্তু সকলের জন্য চেষ্টা করি যে ভালো করে তোমরা শেখো, শিখে ভালো করে সেন্টেন্স সম্বন্ধে ধারণা তৈরি করো, টেন্স বোঝো, একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, হাউ টু ফর্ম আ সেন্টেন্স, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এইটা কিভাবে একটা সেন্টেন্সকে গঠন করতে হবে, কিভাবে কবিতাটার সঠিক বিষয়টা জেনে তারপরে সেটাকে মনের মতো করে তৈরি করে নিয়ে আমি ট্রান্সলেট করলেই কি হয়, আমার প্রশ্নটা যথাযথ উত্তর আমি করতে পারি। কিন্তু কিছু প্রশ্ন আমি করিয়ে দিলাম, সেই প্রশ্নের মধ্যে তো আমি তো মানুষ, প্রশ্নটা নাও আসতে পারে বা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, তখন আমার কি করণীয় উচিত? এগুলো কিন্তু একটা বিরাট সমস্যা। এই সমস্যার মুখোমুখি কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই হচ্ছে। এইগুলোকে মানে কাটিয়ে ওঠার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো যে তোমরা ভালো করে সেন্টেন্সগুলিকে গঠন করাটা শেখো, শিখে তারপরে কবিতা বা গদ্য বিষয়টাকে খুব সুন্দর করে অনুধাবন করে বিষয়টাকে বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ওয়ার্ড নোটগুলি জেনে সব কিছুকে দেখে তারপরে পড়লে খুব সুবিধা হবে। কারণ এর আগেও আমি বলেছি যে সবটাই আমাদের কিন্তু টেক্সচুয়াল, আমাদের কিন্তু আগের মতো মাধ্যমিকের মতো নেই, সবটাই গ্রামার টেক্সট থেকে দেবে, এমসিকিউ, এসএকিউ, ব্রড প্রশ্ন সব, শুধুমাত্র আমাদের রাইটিং স্কিল আর আনসিন ছাড়া আমাদের সবটাই কিন্তু টেক্সট থেকে পড়তে হবে। তাই টেক্সটের প্রতি সচেতন হতে হবে এবং সিরিয়াসনেসটা আনতে হবে, তবেই কিন্তু আমাদের পক্ষে যথাযথ প্রশ্নের উত্তর করা সম্ভব। একদম ঠিক, একদম স্যার ঠিকই কথা বলেছেন। এটাই হচ্ছে বেসিক কোর কন্টেন্ট। একটা ক্লাসকে বুঝতে গেলে ভালো করে এই জিনিসগুলো দরকার, তোমরা এগুলো বোঝো। এবং আমাদের অনলাইন এডুকেশন আশা করি এর তো ব্যাপ্তি অনেক, পুরো পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টে একাধিক রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। হয়তোবা সিলেবাসটা একটু এদিক সেদিক হয়, ডেফিনেটলি তাই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে ত্রিপুরা বোর্ড, আসাম বোর্ড বা অন্যান্য স্টেটের বোর্ডের চেঞ্জ হয়, কিন্তু কোয়েশ্চেন কনস্ট্রাকশন করা, কি করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, এটা কিন্তু সারা ভারত কেন কোথাও চেঞ্জ হয় না, এটা কিন্তু সব জায়গায় একই। ইট ইজ মেনটেনিং আ ইউনিভার্সাল রুল, সবসময় এটাকে এই একই। তো কাজে ক্লাস খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো করতে হবে। যদি আজকের এই ক্লাস চলবার সময় 10:30 অবধি কোনো প্রশ্ন থাকে তোমাদের রিগার্ডিং কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্সেস, ওর যেটা স্যার আজকে যে টপিক পোয়েট্রি পড়াচ্ছে, তোমরা কিন্তু জিজ্ঞেস করতে পারো, ফোন করতে পারো। আশা করব স্যার তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার আপনি আজকে ঠিক কোন পোয়েট্রি শুরু করছেন সেটা একটু জানবো। এবং তার মধ্যে থেকে আরেকটা কথা স্যার খুব ইম্পর্টেন্ট বললেন যে কিছু সিলেক্টেড কোয়েশ্চেন থাকে, ধরে না এ নামক পোয়েট্রি, তার থেকে 5টা কোয়েশ্চেন, তার থেকে 3টে বছর আসবে, 2টো বছর আসবে। এর বাইরে আসলে ছাত্রছাত্রীরা বলে এবার ইচ্ছা করে বোর্ড আউট অফ সিলেবাস কোয়েশ্চেন করেছে, মানে ওটা যে পোয়েট্রির মধ্যে সেই লাইনটা অনেকে জানে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন হয়েছে, একেবারে ওই 5টার মধ্যে আসেনি আর কি, একটা বাইরে অন্য একটা লাইন তুলে দিয়েছে। এই কারণের জন্য স্যারের কথাটা আমি খুব গুরুত্ব দিই। প্রোজ, পোয়েট্রি, ড্রামা যেটাই তোমরা পড়ছো সেটার কিন্তু মানেটা ভালো করে বোঝা, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, দরকার হলে বাংলায় ভালো করে বোঝা ইংরেজিটাকে, এবং তারপরে সেন্টেন্স কনস্ট্রাকশন করা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মুড অফ পার্ট, এবং এটাকে ফলো করা উচিত। স্যার আপনাকে অনুরোধ করব যে পোয়েট্রি নিয়ে আপনি শুরু করবেন সেটা নিয়ে একদম ক্লাসের মধ্যে প্রবেশ করবার জন্য। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা আমাদের 4টে পোয়েম রয়েছে উচ্চ মাধ্যমিকে। 4টে পোয়েমের মধ্যে একটা বাদ দেওয়া হয়েছে, অন কিলিং আ ট্রি, এটা বাদ দেওয়া হয়েছে। আর 3টে রয়েছে, তার মধ্যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা একটা। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা আলোচনা করার পূর্বে আমরা শেক্সপিয়ার সম্বন্ধে একটু কিছু অবগত হয়ে নিই, কেননা জানা দরকার। সাহিত্য মানেই হচ্ছে আমাদের এমসিকিউ, এসএকিউতে কিন্তু তার জীবনী সংক্রান্ত বিষয় থেকেও কিন্তু প্রশ্ন থাকে।
সুতরাং সেই প্রশ্নগুলি কিন্তু করতে গেলে আমাকে তার সম্বন্ধে আমার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নগুলি করতে পারবো না। তখন আমাদের বলতে হবে যে এটা আমাদের সিলেবাসে নেই বা আমাদের বইতে নেই, তা বললে কিন্তু চলবে না। কারণ এটাই কিন্তু সিস্টেম যে আমি যখন সাহিত্য নিয়ে পড়াশোনা করব, ম্যাথ একটা সাবজেক্ট, ম্যাথের মতো সাহিত্য আবার একটা সাবজেক্ট, সেটা কিন্তু এটা ইনডিফারেন্ট টাইপ। তা সুতরাং এটাকে কিন্তু আমার সেইভাবেই পড়তে হবে। তাই আমাদের এই সনেটের, এটা একটা সনেট। শেক্সপিয়ার উনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালের 23শে এপ্রিল এবং ওয়ার্কউইকশায়ার স্ট্রাফোর্ড অন এভনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার, মায়ের নাম মেরি আর্ডেন। তিনি যখন ছোট তখন তার লেখাপড়া সংক্রান্ত বিষয়ে আমরা বিশেষ কিছু জানতে পারি না, কারণ এটা আমরা পাইনি, যথেষ্ট পরিমাণে তার শিক্ষাগত বিষয়টা আমরা পাইনি। তবে তাকে স্ট্রাফোর্ড গ্রামার স্কুলে ভর্তি করানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তার শিক্ষাগত বিষয় নিয়ে বিশেষ কিছু পাওয়া যায়নি। সেই গ্রামার স্কুলে ভর্তি করার পর তারপর তিনি সেখানে গ্রিক এবং ল্যাতিন ভাষার উপর তিনি বেশ জ্ঞান অর্জন করেছিলেন, সেটা জানতে পারা যায়। আর তিনি বিয়ে করেছিলেন অ্যান হ্যাথওয়েকে। আর মূলত তিনি লেখা শুরু করেছিলেন 1585 সালের পর থেকেই তিনি লিখতে শুরু করেন এবং 1616 সালের 23শে এপ্রিল একই দিনে জন্ম এবং মৃত্যু তার হয়েছিল। আর তিনি অনেক লেখা লিখেছেন, তার মধ্যে 37টি নাটক লিখেছিলেন এবং 154টি তিনি সনেট রচনা করেছিলেন। তার মধ্যে আজকের যে আলোচ্য বিষয়, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা হচ্ছে 18তম সনেট এটা, এবং এটা 1609 সালে এটা প্রকাশিত হয়েছিল। তা কবিতাটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ কবিতাটা হচ্ছে কি বিষয়কে কেন্দ্র করে, কোন পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি কবিতাটা লিখেছিলেন সেগুলো কিন্তু জেনে নেওয়া উচিত। কারণ তাহলে বুঝতে পারা যাবে যে কবিতাটার মূল বিষয়টা কি। কবিতাটার মূল বিষয় হচ্ছে এটাই, তিনি তার এক বন্ধু ছিল, সেই বন্ধুকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। তার নাম উইলিয়াম হার্বার্ট। তাকে তিনি ভীষণ ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা তার এতটাই তীব্র ছিল যে তিনি সেটাকে কোনোভাবেই তিনি তার কোনো ক্ষতি হবে, তার মৃত্যু হবে, সেটা তিনি ভাবতেই পারতেন না। তাহলে তিনি কিভাবে তার বন্ধুকে সারা জীবনের জন্য, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই পৃথিবীর মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, ততদিন যাতে করে তার বন্ধুকে তিনি বাঁচিয়ে রাখতে পারেন, সেই ভাবনা চিন্তার মধ্যে থেকেই এলো যে একমাত্র সম্ভব কবিতার মধ্যে দিয়ে তাকে
জীবন্ত করে রাখা এবং সকল মানুষের কাছে স্মরণীয় করে রাখা, এটাই ছিল তার চিন্তাভাবনা। এই চিন্তাভাবনার ফলশ্রুতি হিসেবেই এই পোয়েমটি আমরা পেয়েছি। তিনি দেখলেন যে কি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সব সময়তেই কি শীতকাল, গ্রীষ্মকালটা থাকে খুব মনোরম, খুব সুন্দর। তখন শস্য বা গাছপালা, পাখি ইত্যাদি দেখা যায় এবং সেই সময়টা আমাদের বসন্তকালের মতো হয়। তাহলে তিনি জানেন বা সবাই জানে যে গ্রীষ্মকালটা ইউরোপে খুব সুন্দর সময়। তিনি গ্রীষ্মকালকে বেছে নিলেন তার বন্ধুর সঙ্গে তুলনা করে কিভাবে কবিতার মধ্যে দিয়ে শাশ্বত করে রাখা যায়, এটাকেই তিনি কিন্তু বেছে নিলেন। তিনি, এটা একটা তুলনামূলক কবিতা। তিনি কি করলেন যে গ্রীষ্মকালের কতগুলি সুন্দর বিষয় এবং কতগুলি অসুন্দর বিষয়কে তিনি আমাদের কবিতার মধ্যে তুলে ধরেছেন। কিন্তু গ্রীষ্মকালটা কেমন সুন্দর, কিন্তু গ্রীষ্মকালে কখনো কখনো ঝড় গাছপালাকে নষ্ট করে দিয়ে যায়, কখনো বা কি সুন্দর রৌদ্র করকজল দিন, কিন্তু সেই দিনটাকে, রোদটাকেও কিন্তু নষ্ট করে দিয়ে যায়, কখনো কখনো মেঘ এসে। তো নানা সমস্যা রয়েছে, কিন্তু তার বন্ধুর তো কোনো সমস্যা নেই। তাই তিনি বলেছেন যে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? পারি না। এটা কিন্তু না অর্থে ব্যবহার করা হয়েছে প্রথম লাইনটা, পারি না, কারণ তুমি গ্রীষ্মের দিনের থেকেও অনেক বেশি সুন্দর। এটাই হয়েছে কিন্তু কবিতার মূল বিষয়। তাই তিনি কি করলেন, সেই কবিতার মধ্যে দিয়ে তুলে রাখলেন যে তিনি জানেন যতদিন এই পৃথিবীর মানুষ রয়েছে, পৃথিবী আছে, ততদিন তার কবিতা সবাই পড়বে, আর তার কবিতার মধ্যে দিয়ে তার বন্ধু অমর হয়ে থাকবেন। এটাই কিন্তু তার কবিতার মূল বিষয়। একদমই, মানে এটাই হচ্ছে মূল বিষয়। এবার কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করব এবং কবিতাটাকে আরো বেশি করে বোঝবার চেষ্টা করব। যদি তোমরা কেউ থেকে থাকো ফোন করবার জন্য, ডেফিনেটলি আজকের এই অনুষ্ঠানে ফোন করতে পারো, তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। কিন্তু কিছু সিলেক্টেড জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে স্যার এবার ফোকাস করবার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে। আমি পোয়েমটা ছোট, আমি একটু জাস্ট একবার পড়ে, ওকে, তারপরে সেটাকে আমি কিছু প্রশ্নের আলোচনা করি, শিওর, তাহলে সুবিধা হবে। বলেছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অ্যান্ড সামার্স লিজ খ্যাত অল টু শর্ট আ ডেট। এই কবিতাটা দেখলে বোঝা যাবে এর যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকেও কিন্তু আলোচনা করে নিতে হবে। তা ছাড়া কিন্তু আমরা সনেটের সৌন্দর্যটা আমরা বুঝব না। আর একটি বিষয় আমি বলে রাখি, এই সনেটটি কিন্তু একটা খুব প্রয়োজনীয় বিষয়। সনেটটি আমরা শুরু করেছিল ইতালিতে ত্রয়োদশ শতাব্দীতে। সনেট এসেছিল একটা ইতালীয় শব্দ থেকে, সনেটো, যার অর্থ হচ্ছে মৃদু শব্দ বা গান। এটাকে এই যে সনেট, যখন আমরা দেখেছি অনেক ব্যাপার, একটা পেত্রাকীয় সনেট, এলিজাবেথিয়ান সনেট, এই যে আমরা সনেটগুলো, তখন কি ছিল, তখনকার সময় যারা নাকি বিখ্যাত মানুষেরা ছিলেন, দান্তে, গুয়েনেচেলি, ক্যাভালকান্তি, এদের সময়ে কিন্তু সনেট রচনা হয়েছে। এবং পরবর্তী অধ্যায়ে যখন পেত্রাকের সময়, এই পেত্রাকের সময়তেই তিনি কিন্তু এই সনেটগুলিকে ভীষণভাবে, অত্যন্ত সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরেছেন এবং তার প্রয়োজনীয়তা বুঝিয়েছেন। এর জন্যই কিন্তু আমরা তার নাম অনুসারেই কিন্তু আমরা বলে থাকি পেত্রাকীয় সনেট। এই সনেটের স্ট্রাকচারটা, গঠন প্রণালীটা হচ্ছে এবি এবি এবি
এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। আমি আসবো, পরে আলোচনা করব। বলেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? দ্য ওয়ার্ল্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। কবিতা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার অর্থগুলি কিন্তু মনের মধ্যে মধ্যে কিন্তু অনুধাবন করে নিতে হবে, বুঝে নিতে হবে, তবেই কিন্তু সম্ভব। দাও, দাও মানে তুমি, এটা হচ্ছে কাব্যিক ভাষায়। এখন এই ভাষাগুলোর গদ্যের ক্ষেত্রে ব্যবহার নেই। আর্ট হচ্ছে কি আর, এম ইজ আর, সেই আরের কাব্যিক ভাষা হচ্ছে আর্ট। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি এর থেকে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মনোরম। টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ, যা বেশি ঠান্ডা নয় বেশি গরমও নয়। আর এখানে কি অর্থে? তুমি অনেক বেশি মনোরম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, খর বায়ু বা প্রবল বাতাস অনেক সময় কি করে, মে মাসের সুন্দর ফুলগুলিকে সুন্দর বলা হয়েছে এ কারণেই, কেননা গ্রীষ্মের সৌন্দর্যকে গ্রীষ্মকাল কিভাবে নষ্ট করে দেয় সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই ফুলের মধ্যে দিয়ে। একটা মানে এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে যে সৌন্দর্য কিসের। স্যার একটা Winds. ফোন নেবেন? হ্যাঁ, একজন অবশ্যই। রয়েছে ফোনে, আমি কথা বলে নিই একটু। হ্যালো, কে আছো ফোনে? হ্যালো, হ্যালো। বাহ, হ্যাঁ ঠিক আছে স্যার, আসুন। ফুল ফুল সুন্দর জিনিস সব সময়, কিন্তু এই সৌন্দর্যকে নষ্ট করে দিয়ে যায় কে? ঝড়ো বাতাস বা রুক্ষ বাতাস কি করে, কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, হ্যাথ মানে কি হ্যাজ, এগুলো কাব্যিক ভাষা। সামার্স লিজ, লিজ মানে চুক্তি। আমাদের ঋতু 6টা ঋতু বা যেখানে যে কটা ঋতু, সারা বছরের মধ্যে গ্রীষ্ম ঋতুর কিন্তু একটা সময়টা কিন্তু খুব স্বল্প পরিসরের, অল্প সময়কে কেন্দ্র করে। এবং তাই বলেছেন যে অ্যান্ড সামার্স লেজ হ্যাথ অল টু শর্টস আ ডে, গ্রীষ্মটা কিন্তু অনেক কম সময়ের জন্য। সুতরাং কিন্তু তুমি তো কম সময়ের জন্য নও। পরে আসবো আমরা। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস, কখনো কখনো সূর্যের উত্তাপ। স্যার একজন রয়েছেন, আমি একটু ফোনটা নিয়ে নি চট করে। হ্যালো, কে রয়েছে ফোনে? পূর্ব মেদিনীপুর থেকে বলছি, সাগর। মনে হচ্ছে তুমি ফোনে নয়, এমনি পূর্ব মেদিনীপুর থেকে কথা বলছো, অনেক আস্তে হ্যাঁ। কথা আসছে, একটু জোরে বলো। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আর একটু বাড়বে, বেশ আমার বলো। কোশ্চেনটা ছিল হ্যাঁ, নামটা বলো একটু তোমার। সাগর, সাগর? সাগর, সাগর চন্দ্র ভূঁইয়া। হ্যাঁ সাগর, বলো। স্বাগত তোমায় অনুষ্ঠানে, বলো কি প্রশ্ন। হোয়াট শ্যাল ডেড নট ব্রেক? হোয়াট? হ্যালো, হুম, হোয়াট শ্যাল ডেড নট ব্রেক? আরেকবার বলো স্যার, একটু বুঝে নিন। হোয়াট শ্যাল ডেড নট ব্রেক? আমি আসছি। আচ্ছা, তুমি okay. শোনো, আমি এই লাইনটাকে আলোচনা করে দেব। শোনার পরে কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ সাগর ফোন করবার জন্য। অবশ্যই আমরা আলোচনায় রয়েছি, আলোচনায় থাকবো। তোমার কোশ্চেন স্যার পরবর্তীকালে সময়ে ব্যাখ্যা করছেন, সঙ্গে থেকো। সামটাইম টু হট, কখনো কখনো সূর্যের দাবদাহ বা প্রচণ্ড উত্তাপ চতুর্দিকে কি করে, ছড়িয়ে পড়ে। হেভেন শাইন মানে কি, সামটাইম টু হট দ্য আইজ অফ হেভেন। হেভেন মানে কি, স্বর্গের। স্বর্গের চোখ বলতে কাকে বলা হয়েছে? সূর্যকে। সূর্য অনেক সময় দারুণভাবে উত্তাপ ছড়িয়ে দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল কমপ্লেকশন ডিমড। ডিমড মানে কি? ডিমড হচ্ছে ম্লান হয়ে যাওয়া। কখনো কখনো কি হয়, হিজ গোল কমপ্লেকশন, তার সোনালি বর্ণটা ম্লান হয়ে যায়। কেননা প্রখর উত্তাপ হঠাৎ করে কি ম্লান হয়ে যায়, কিভাবে? হঠাৎ মেঘ আসলো, মেঘ এসে কি করলো, তার সেই উত্তাপটাকে ম্লান করে দিল। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটি সৌন্দর্য থেকে হারিয়ে যায়। সৌন্দর্য থেকে মানে কি, এই পৃথিবীর সমস্ত কিছুকে কি করা হয়েছে, সুন্দর রূপে কল্পনা করা হয়েছে। সেই সৌন্দর্যের ডালি থেকে আস্তে আস্তে একটা একটা করে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটাই তিনি বলেছেন
সেই সৌন্দর্য কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা একটা করে আমাদের পৃথিবী থেকে সেটা বিলুপ্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনটিমড কখনো কখনো কি হয়, দৈবক্রমে বা ঘটনাক্রমে নেচার প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলো কি অগোছালো হয়ে যায়। তার মধ্যে কি অলঙ্কৃত, টিমড মানে অলঙ্কৃত, অনলঙ্কৃত হচ্ছে আনটিমড, মানে তার সৌন্দর্যটা আস্তে আস্তে কি হয়, নষ্ট হতে থাকে। এবং সেটা কিসের জন্য? প্রকৃতির পরিবর্তন সর্বদাই হয়ে থাকে। আমরা আজকে শীতকাল দেখছি, আগামী দিন গ্রীষ্মকাল আসবে, শরৎকাল আসবে, এভাবে কি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক একটা আবির্ভাব ঘটে, আবার সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তাই তিনি বলেছেন যে নেচারস চেঞ্জিং কোর্স আনচেঞ্জড, প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলোর পরিবর্তন আসতে থাকে। বাট কিন্তু এবার কিন্তু কবিতার মূল বিষয়, এই যে বাট দিয়ে কি করা হয়েছে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন যৌবন বা তোমার শাশ্বত যৌবন কখনোই যাবে না ম্লান হয়ে। কারণ আমি আসছি নিচে, নর লুজ পসেশনস অফ দ্যাট ফেইথ দাও ওয়েস্ট। ওয়েস্ট মানে কি, যেটা তুমি অর্জন করে রেখেছ, যে সৌন্দর্য বা যে সম্পদ তুমি অর্জন করে রেখেছ, পসেশনস মানে সম্পদ, সেই সম্পদের কিন্তু কখনো কোনো বিনাশ ঘটবে না। কারণ আমরা নিচে আসছি, কি বলেছেন, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন বা শাশ্বত যৌবন কখনোই ম্লান হয়ে যাবে না। নর লুজ পসেশনস অফ দ্যাট ফেইথ ফেয়ার দ্যাট, যেটা বলেছেন দাও ওয়েস্ট। ওয়েস্ট মানে কি, যেটা তুমি অর্জন করে রেখেছো সেটা কিন্তু কখনোই, সেই সম্পদ পৃথিবীর থেকে বিলুপ্ত হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ, এবার তোমার প্রশ্নে আসছি, নর শ্যাল ডেথ ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে কি অহংকার, অহমিকা, দম্ভ। কে মৃত্যুও অহংকার করে বলতে পারবে না আমার ছায়ায় তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তার মানে কি, মৃত্যুও কখনো গর্ব করে বলতে পারবে না যে তোমাকে পৃথিবী থেকে আমি চিরদিনের জন্য নিয়ে যাব। কেননা তার বন্ধুর হয়তো মৃত্যু হবে, কিন্তু কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু অমর হয়ে থাকবেন। তাই মৃত্যুরও ক্ষমতা নেই তাকে এই পৃথিবীর থেকে হরণ করা। এইটাই হয়েছে এর অর্থ। নর শ্যাল ডেথ ব্র্যাগ। ব্র্যাগ মানে হচ্ছে অহংকার, দম্ভ, দাম্ভিকতা। দাও, সে দম্ভ করে বলতে পারবে না, কে? ঈশ্বরও দম্ভ করে বলতে পারবে না তোমাকে আমি আমার মৃত্যুর ছায়, ওয়ান্ডারেস্ট হচ্ছে গিয়ে ঘুরিয়ে আনা, তোমাকে সেখান থেকে ঘুরিয়ে আনি, মানে কি তোমাকে মৃত্যুর ছায় আমি নিয়ে যাই, সেটাও বলতে পারবে না। হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। গ্রোয়েস্ট মানে কি বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। হোয়েন ইন ইটারনাল মানে হচ্ছে চিরন্তন বা শাশ্বত। লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, তুমি, কেননা এই কবিতার মধ্যে দিয়ে তুমি কিন্তু বেড়ে উঠবে। তোমার মৃত্যু হবে ঠিকই, কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু তুমি চিরদিনের জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকবে, অমর হয়ে থাকবে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি। এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষ দেখতে পাবে, সো লং লাইভস দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, তুমি বেঁচে থাকবে এবং এই কবিতার মধ্যে দিয়ে তুমি কিন্তু অমর হয়ে থাকবে। এটাই কিন্তু কবিতার মূল বিষয়। তাহলে আমরা পেলাম যে তিনি যেটা বলতে চেয়েছেন যে সময়ের পরিবর্তনের সঙ্গে, কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়, এটা নিশ্চিত। তিনি এও জানেন তার বন্ধুকেও একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা ভেবে তিনি খুব কষ্ট পেয়েছেন। তাই তিনি এই কবিতার মধ্যে দিয়ে তার বন্ধুকে চিরদিনের জন্য অমর করে রেখেছেন। এবার এর মধ্যে নানা ধরনের প্রশ্ন আসবে, নানা রকমের প্রশ্ন আমরা পেতে পারি। সেই
আমাদের মিনিট 20 মতো সময় রয়েছে, আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারি যে কি কি কোশ্চেন আসবে। তোমরা যদি কেউ ফোন করতে চাও তোমরা ফোন করতে পারো। কেউ একজন রয়েছেন ফোনে। কে আছো তুমি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছো? আমি পঙ্কজ সরকার বলছি জলপাইগুড়ি থেকে। পঙ্কজ সরকার, তুমি কি আমাদের বক্সের সাউন্ডটা একটু বাড়বে? অমৃতাংশু প্লিজ সাউন্ড একটু বাড়াতে হবে। আচ্ছা বেশ, হ্যাঁ বলো, কোথা থেকে বলছো, নাম বলো। পঙ্কজ সরকার বলছি জলপাইগুড়ি থেকে। পঙ্কজ সরকার। পঙ্কজ, কি প্রশ্ন আছে তোমার, বলো। আমার প্রশ্ন হচ্ছে যে if the কবি যদি জানতো যে তার কবি, ওহো কেটে গেল পঙ্কজের, ফোনটা কেটে গেল। পঙ্কজ চেষ্টা করো আরো আরেকবার বলতে। ঠিক তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না, স্যারও মনে হয় বুঝতে পারেন না, বুঝতে পারি। হ্যাঁ বেশ, আচ্ছা আমরা আলোচনা আসি। আপনার কি সিলেক্টেড কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে মূলত 3 রকমের প্রশ্ন আসবে। একটা হচ্ছে এমসিকিউ, এসএকিউ, ব্রড। গ্রামার তো থাকবেই। এর মধ্যে থেকেই কবিতার কতগুলো বিশেষ বিশেষ দিক রয়েছে, এইগুলোর সম্বন্ধে ভালো না জানতে পারলে কিন্তু এমসিকিউগুলো কিন্তু আমরা করতে পারবো না, এবং এসএকিউগুলো কিন্তু আমাদের করা খুব কঠিন হয়ে যাবে যদি আমরা কবিতার লাইনগুলো সঠিকভাবে বুঝে বুঝে না পড়ি এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে কিন্তু এসএকিউ লেখার হচ্ছে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কবিতা খুব সুন্দর করে জেনে ভালো করে বুঝে এবং টেন্সটার উপরে কিন্তু যথেষ্ট নজর দিতে হবে। কোনোটা প্রেজেন্ট টেন্সে লেখা, তোমরা হয়তো মুখস্থ করে ফেলেছো পাস্ট টেন্সে, সেই পাস্ট টেন্সেই কিন্তু উত্তরটা করে দিলে, কিন্তু সেটা কিন্তু তার জন্য কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। 1 নম্বর থাকলেও তুমি ভাবতে পারো যে আমি 1 নম্বরই পাবো, কিন্তু সেটা হবে না। কেননা তোমাকে যে টেন্সের উপরে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা পরীক্ষা, এই পরীক্ষাতেও তোমাকে কিন্তু উত্তীর্ণ হতে হবে। সুতরাং তোমাকে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তুমি পাস্ট টেন্সের প্রশ্নটা উত্তর করে ফেললে হবে না, তাহলে সেটার দিকে নজর দিতে হবে। আবার দেখা গেল পাস্ট টেন্সে তুমি প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা করলে, তাহলেও কিন্তু হবে না। সুতরাং তোমাকে কিন্তু এইগুলোর দিকেও কিন্তু নজর দিতে হবে যাতে করে আমি বুঝতে পারি। তাই কবিতাটা সঠিক করে পড়ে নিলে 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর কিন্তু সঠিকভাবে যথাযথভাবে করা যাবে। একদম সুন্দর করে কবিতাটাকে ভালো করে বারবার পড়ে তার অর্থটাকে সুন্দর করে পড়ে ওয়ার্ডগুলো ভালো করে পড়লে তবেই কিন্তু 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলি করা সম্ভব, এছাড়া কিন্তু সম্ভব না। আর কিছু যদি সিলেক্টেড 1 নম্বরের প্রশ্ন যদি পড়ে নাও তাহলে কিন্তু হবে না, একদমই এটা। হ্যাঁ, কাজেই সেই কোশ্চেনগুলো ইন্ডিভিজুয়ালি কি আছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, কোশ্চেনের প্যাটার্নগুলো স্যার বলছিলেন যে কোনটা কত নম্বর কিভাবে থাকবে। এবার হচ্ছে কোশ্চেনগুলো কি কি আছে আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের প্রশ্নগুলো রয়েছে যে বড় প্রশ্ন 6 নম্বরে, 6 নম্বরের প্রশ্নতেও কিন্তু ভাগ ভাগ করা থাকে, আবার একটা প্রশ্ন 6 নম্বরেরও থাকে। সেই ভাগ ভাগ করা প্রশ্নগুলো এর আগের দিনও আমি বলেছি, আমি যখন এর আগের দিন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও বলেছি যে 6 নম্বরের প্রশ্ন করতে গেলে কাটা কাটা টুকরো টুকরো প্রশ্নগুলোর উত্তর করলে কিন্তু ভালো হয়, কারণ সেই প্রশ্নে কিন্তু মার্কসটা বেশি পাওয়া যায়। যেমন 1, 2, 3 বা 4 এইরকমভাবে প্রশ্নগুলো থাকলে এই প্রশ্নগুলো করলে কিন্তু আমাদের বেশি নম্বর পাওয়া সম্ভব। কারণ হচ্ছে আমরা সেখান থেকে কিন্তু 2 নম্বর যদি থাকে 2 নম্বরে আমরা 2 নম্বরই পাবো বা 1.5 নম্বর পাবো। এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তরগুলো দিলে আমরা সেখানে ভালো নম্বর পেতে পারি, সবসময় আমি বলবো। তাই পোয়েম সঠিকভাবে পড়া, প্রোজটা সঠিকভাবে পড়লে আমরা এই প্রশ্নের উত্তরগুলোর জন্য কিন্তু আমার পরনির্ভরশীল হতে হবে না বা পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, নিজে নিজেই প্রশ্নগুলির উত্তর আমরা করতে পারবো। তাই সেই প্রশ্নগুলো করার দিকেই আমাদের বেশি নজর থাকবে, তবেই কিন্তু আমরা অধিক নম্বর আমরা পেতে পারবো। কিছু কিছু প্রশ্ন যেমন আমরা অনেক প্রশ্ন পেয়েছি, যেমন তার মধ্যে রয়েছে কম্পেয়ার দ্য কনফ্লিক্ট বিটুইন লাভ অ্যান্ড টাইম। এই যে কবিতাটা তিনি, আমি আগেই আলোচনা করেছি, তিনি সময়ের সঙ্গে ভালোবাসাকে কি করেছেন, বেছে নিয়েছেন। কি করে তার বন্ধুকে অমর করতে পারেন তিনি, কার সঙ্গে, সময়ের সঙ্গে। সময়টাই কিন্তু এখানে মূল উপপাদ্য বিষয়, এখানে কিন্তু মূল বিষয় কিন্তু সময়। তিনি সময়টাকে নিয়েছেন কি করে, যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছুর কিন্তু পরিবর্তন ঘটে বা শেষ হয়ে যায়,
কিন্তু তার বন্ধু কখনো শেষ হবে না। তাহলে এই যে সময়ের সঙ্গে ভালোবাসার, তার বন্ধুকে তিনি অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব ভালোবাসতে গিয়েই কি তিনি নির্বাচন করেছিলেন কবিতা লেখার মধ্যে দিয়েই তার বন্ধুকে তিনি কি করবেন, অমর করে রাখবেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু করা উচিত। তাহলে আমাকে কি দেখতে হবে, যে ভালোবাসা তিনি কিভাবে ভালোবাসতেন বন্ধুকে একটু লিখতে হবে, আর তার সঙ্গে কি হয়েছে, সময়টাকে তিনি কেন নির্বাচন করলেন, এই দুয়ের যদি অর্থটা আমি সঠিকভাবে বুঝে নিতে পারি, তবেই কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো। এখানে কিন্তু কোনো অসুবিধার কোনো কারণ হবে না। তাহলে আমরা যদি এই পোয়েমটা সম্বন্ধে যদি আমি ভালো করে না জানতে পারি, না বুঝি, তাহলে কিন্তু এখানে কিন্তু লেখাটা সম্ভব হবে না। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমি জেনেও অজানা হয়ে আমি কিন্তু না লিখে দিয়ে চলে আসতে হবে আমাকে। এটা একটা প্রশ্ন। সময়ের সঙ্গে ভালোবাসার যে তুলনা তিনি করেছেন, কিভাবে তিনি সেটাকে ফুটিয়ে তুলেছেন, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এই রকম হওয়া উচিত। 2 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েট ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। কি করে তিনি তার বন্ধুকে অমর করে রেখেছেন এই কবিতার মধ্যে দিয়ে, এটা একটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু করলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে করা সম্ভব। কিভাবে তিনি কি তার বন্ধুকে অমর করেছেন, বন্ধুকে কি তার বন্ধুর সৌন্দর্যকে অমর করেছেন, তাহলে এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সেখানেও কিন্তু কি আসবে, এই প্রশ্নের উত্তর লিখতে গেলেও কিন্তু সেখানেও আমাকে কবিতার মূল বিষয় জেনে, যেমন আমাকে কি লিখতে হবে, যে তিনি এই যে নির্বাচনটা করেছিলেন কেন, এবং নির্বাচনের সঙ্গে সঙ্গে তিনি গ্রীষ্মের তুলনার সঙ্গে সময়ের সঙ্গে তার বন্ধুর ভালোবাসা এবং তার কবিতার মধ্যে দিয়ে কিভাবে তিনি বেঁচে থাকবেন চিরদিন, এভাবেই কিন্তু তিনি কি করেছেন, যে সময় কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুর কিন্তু পরিবর্তন হবে, কিন্তু তার বন্ধুর কোনো পরিবর্তন হবে না। তার বন্ধু সর্বদাই কি থাকবে, অপরিবর্তনীয়। তিনি এইটাকে বুঝেছিলেন। এর জন্যই তিনি কবিতার মধ্যে দিয়ে শেষের 2 লাইনে কিন্তু তিনি বলেছেন যে পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন আমার কবিতা পড়বে এবং ততদিন আমার বন্ধু অমর হয়ে থাকবে। তাহলে তিনি এভাবেই কিন্তু কি করেছেন, যে একটু আলোচনা করে নিতে হবে সময়টাকে, তারপরে আলোচনা করতে হবে তিনি কেন নির্বাচন করলেন কবিতাটা, তারপরে তাকে দিতে হবে যে যতদিন এই কবিতা থাকবে ততদিন মানুষ কি করবে, এই কবিতা পড়বে, তার মধ্যে দিয়ে তার বন্ধু কিন্তু অমর হয়ে থাকবে। তাহলে কিন্তু এই প্রশ্নটা এভাবেই কিন্তু, যদি আমরা সেটাকে বাংলায় আমরা ভেবে নিয়ে যদি ইংরেজিটাকে ট্রান্সলেট করি, তাহলে কিন্তু এটা লেখা আমাদের পক্ষে কঠিন বিষয় না। তাহলে কিন্তু আমি বলবো কিন্তু যে you have a vast conceptions about Bengali sentences. If you do not have a vast knowledge about Bengali sentences, you cannot convert any kinds of sentence from Bengali to English, because our mother tongue is Bengali. আমাদের মাতৃভাষা বাংলা। আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য বেঙ্গলি সেন্টেন্সেস। আমরা বাংলা সেন্টেন্সটাকে ভাববো, সুন্দর করে পরিকাঠামোটাকে তৈরি করে নেব। আফটার দ্যাট তারপর সেগুলোকে কি করব, আমি একের পর এক সেন্টেন্স আমার মনের মতো করে আমি সেই ওয়ার্ড লিমিটটাও কিন্তু আমার সঠিক জায়গায় আসবে, সঠিক করে কিন্তু আমি উত্তরটা দিতে পারবো। এটা কিন্তু আমাদের কিন্তু শুধু বেঁচে থাকার জন্যে নয়, ইংরেজি শেখার জন্য, সঠিক প্রশ্নের উত্তর করার জন্য এবং সঠিকভাবে নম্বর পাওয়ার জন্য কিন্তু এইভাবেই কিন্তু প্রশ্নগুলোর উত্তর কিন্তু করতে হবে। এছাড়া কিন্তু মুখস্থ করে রেখে আমি বসলাম, এটা কিন্তু সম্ভব হবে না। এটা কিন্তু বারবার আমি আমার আলোচনার মধ্যে আমি রেখেছি। আরেকটা প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট থিঙ্ক দ্যাট আ কম্প্যারিজনস বিটুইন দ্য বিলভড ইয়াং অ্যান্ড আ সামার ডে উড বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এখানেও কিন্তু সেই একই রকম প্রশ্ন, যে কিভাবে কবি তার ভাবনার মধ্যে দিয়ে তুলনাটাকে করেছেন দুজনের মধ্যে, তার বিলভড মানে অত্যন্ত ভালোবাসার যুবক এবং গ্রীষ্মের দিনের সঙ্গে তিনি কিভাবে সঠিকভাবে নির্বাচন, এই প্রশ্নও কিন্তু মোটামুটি কি, যে আমরা যদি সঠিকভাবে কবিতাটার সাবস্টেন্সটাকে যদি সঠিকভাবে সুন্দর করে পড়ে নিই, আর যদি আমার সেন্টেন্স গঠন করার যদি আমার ক্যাপাসিটি থাকে, তাহলে কিন্তু কোনো প্রশ্নই কিন্তু আমরা
না লিখতে পারবো এমন ঘটনা ঘটবে না, এটা কিন্তু বাস্তব সত্যি। তাই এই প্রশ্নের উত্তর লিখতে গেলেও কিন্তু আমাকে সেই গ্রীষ্মের দিনের কিছু আলোচনা করে নিতে হবে, তারপরে তাকে নির্বাচন কেন করলেন তিনি সেই বিষয়টাকে কিন্তু রাখতে হবে, তারপরেই তিনি কিভাবে তার কবিতার মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন, এও কিন্তু এই একই রকমের প্রশ্ন, খালি কি একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো করা আর ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে কিছু কিছু সেন্টেন্সকে কিন্তু আগে পরে সেগুলোকে সেট করে নেওয়া, এটাই কিন্তু মূল বিষয়। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, হাউ ডাজ শেক্সপিয়ার প্রেজেন্ট দ্য ট্রাম্প অফ পোয়েট্রি ওভার মর্টালিটি ইন সনেট 8? কীভাবে এই একই মর্টালিটি মানে কি তিনি অমর করে রেখেছেন কিভাবে সনেট 18-এর মধ্যে দিয়ে, একই প্রশ্ন, একই রকম প্রশ্নের কিন্তু আমাকে শুধুমাত্র কি 2-4টা সেন্টেন্স এই দিক ওদিক করলেই কিন্তু আমি প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাই। কিন্তু আবারও বলবো একটি বিষয়, সেটা হচ্ছে কি কবিতার সঠিক অর্থ। এখানেও এই তিনি কিভাবে অমর করে রেখেছেন সেখানেও আলোচনা করতে হবে, তার বন্ধুর ভালোবাসা এবং তার নির্বাচন, এবং সেখানে কি তার কবিতা যেটা তিনি কী করেছিলেন লিখেছিলেন, যার মধ্যে দিয়ে তাকে তিনি অমর করে রেখেছেন পৃথিবী যতদিন আছে ততদিন। এই প্রশ্নের উত্তরও কিন্তু এইরকমই। তারপর রয়েছে, হাউ ক্যান শেক্সপিয়ার সে দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল বি ইটার্নাল? একই প্রশ্ন, কিন্তু এখানেও কিন্তু চিরন্তন বা শাশ্বত। কেন তিনি বলেছেন হাউ ক্যান শেক্সপিয়ার সে, কিভাবে তিনি বলতে পারলেন দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল বি ইটার্নাল, তার বন্ধুর সৌন্দর্য কি শাশ্বত বা চিরন্তন? শাশ্বত বা চিরন্তন, তখন কিন্তু আমাকে কি করতে হবে, গ্রীষ্মের তুলনাটাকে বেশি করে ভালো করে রিপ্রেজেন্ট করতে হবে, তবেই কিন্তু তার তুলনাটাকে আমি কি ফুটিয়ে তুলতে পারবো, তবেই কিন্তু তার সৌন্দর্যটাকে যে আমি ইমর্টাল বা ইটার্নাল করে তুললাম কিভাবে। তারপর কিন্তু এইখানে কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে এটা কিন্তু অল্প লিখলেও হবে, গ্রীষ্মের যে কতগুলি ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। তারপর আমাকে করতে হবে যে শেক্সপিয়ারের চিন্তাভাবনা তার বন্ধু সংক্রান্ত বিষয়ে, তারপরে তিনি কিভাবে কবিতার মধ্যে দিয়ে তাকে চিরন্তন করে রেখেছেন সেইটা আলোচনা করলেই কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এটাও কিন্তু একই রকম, কিন্তু কোনোটার ক্ষেত্রে কি কোনো বিষয়টাকে বেশি করে জোর দিতে হবে, আবার কোনোটাকে একটু কম লিখতে হবে। এটার মধ্যে যেমন গ্রীষ্মের দিনটাকে কিন্তু বেশি করে আলোচনা করতে হবে, তারপর তাকে দিতে হবে যে সেই গ্রীষ্মের দিনের থেকে তার বন্ধু অনেক বেশি ভালো, অনেক সুন্দর, তাই তার কবিতার মধ্যে দিয়ে তাকে চিরন্তন করা হয়েছে। এভাবেই এই প্রশ্নের উত্তর। ছোট ছোট প্রশ্ন অনেক আসবে। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তার চিরন্তন গ্রীষ্ম কখনোই যাবে না ম্লান হয়ে। হু ইজ দ্য স্পিকার, তাহলে এখানে কিন্তু এই যে হু ইজ দ্য স্পিকার, তাহলে ওইখানে কি লিখতে হবে, উইলিয়াম শেক্সপিয়ার শুধু লিখলে হবে না, উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে তার কবিতাটার নামটা লিখতে হবে, সনেট নাম্বার 18 এইটাও লিখতে হবে, তবেই কিন্তু আমি একে এক পাবো, তাছাড়া কিন্তু সম্ভব না। শুধু আমি যদি এখানে লিখি যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য স্পিকার বা ওয়াজ দ্য স্পিকার করলে কিন্তু হবে না, ইজ দ্য স্পিকার, এখানে কিন্তু এটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। সুতরাং প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, প্রশ্নের মধ্যেই কিন্তু যথাযথতা রয়েছে। এইভাবে লিখলে আমরা অনেক লিখে দিয়ে আসি, বাড়িতে এসেও বলি প্রচুর লিখেছি, প্রচুর কিছু করেছি, কিন্তু নম্বর পাওয়ার সময় দেখি আমরা সঠিক নম্বর আমরা পাইনি। আসলে যে কোন ভুল ত্রুটিগুলি আমরা করে দিয়ে আসছি এগুলো কিন্তু আমাদের লক্ষ্য থাকছে না পরীক্ষার হলে, কারণ সেখানে একটা টেনশন। কিন্তু এগুলো আগের থেকে যদি আমি প্রিপারেশন নেই, আমার প্রস্তুতিটা যদি আগের থেকে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না। তারপরে বলেছে যে হোয়াট ইজ মিন্ট বাই দাই ইটার্নাল সামার, তার ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে, তার চিরন্তন কি গ্রীষ্ম। তাহলে এখানেও কিন্তু এই আলোচনা আমি করেছি। চিরন্তন গ্রীষ্মটা কি, চিরন্তন হচ্ছে গ্রীষ্ম একটা নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু তার বন্ধু চিরদিনের জন্য, এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তবেই কিন্তু কি হলো খুব সুন্দর উত্তরগুলি তোমরা যথাযথ উত্তরগুলি করতে পারবে। হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড, কেন কখনোই তার চিরন্তন গ্রীষ্ম যাবে না শেষ হয়ে বা ম্লান হয়ে। এখানেও কিন্তু একটাই কারণ,
এটাকে কোনটা লিখতে হবে, শেষ লাইন দুটোকে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে যে এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, ততদিন এই কবিতাও থাকবে আর ততদিন মানুষ এই কবিতাটা পড়বে। সুতরাং এই কবিতার মধ্যে দিয়েই কিন্তু কি হয়ে থাকবেন, তিনি চিরন্তন হয়ে থাকবেন, শাশ্বত হয়ে থাকবেন। তাহলে কিন্তু এই যে প্রশ্নের উত্তরগুলি কিন্তু করা খুব সহজ, খুব ইজি, যদি আমরা সেটাকে যদি সঠিকভাবে যদি আমরা একটু চিন্তা ভাবনা করে নিই, আগের থেকে প্রস্তুতি নিয়ে নেই, প্রশ্নগুলি আমি দেখি, নিজের থেকে প্রশ্নগুলির উত্তরগুলি লিখে আমি কারেকশন করে নিই, স্যারকে দিয়ে দেখিয়ে নিই, দেখো আমার প্রশ্নগুলি, দেখুন আমার প্রশ্নগুলি ঠিক হয়েছে কিনা, স্কুলের টিচারদের দিয়ে, যারা এমনি প্রাইভেট টিউটারের কাছে পড়েন তাদের কাছে এইভাবে যদি প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কিন্তু আমি মনে করি না যে কোনো প্রশ্নই কিন্তু যথাযথ লেখা যাবে না বা লিখতে পারবো না, এটা হবে না। কিন্তু আমি ওই তখন পরীক্ষার 2-4 দিন আগের থেকে আমি সিলেক্টেড প্রশ্ন নিয়ে ছোটাছুটি করব, একটু কোনো রকমের কবিতাটা একটু পড়ে নেব, তাহলে কিন্তু হবে না। এটা একটা ধারাবাহিক প্রসেস, এটা কিন্তু একটা দীর্ঘকালীন, কেননা এর জন্যই আমাদের কিন্তু 1 বছর সময় দেওয়া হয়, যে 1 বছরের মধ্যে কিন্তু প্রশ্নগুলো, যা কবিতা, গ্রামার সব কিছু তোমাকে শিখে তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সঠিকভাবে লেখাই থাকে, প্রথমেই কিন্তু মোটা মোটা অক্ষরে লেখা থাকে যে প্রশ্নের উত্তরগুলো কিন্তু যথাযথ হতে হবে এবং যথাযথ না হলে কিন্তু মার্কস উইল বি ডিডাক্টেড, মার্কস কিন্তু কেটে দেওয়া হবে। এগুলো কিন্তু আমরা কেউ পড়ি না, প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রশ্নের উত্তর করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠি, কিন্তু আমাদের এই ইনস্ট্রাকশনগুলি কিন্তু দেখে নেওয়া দরকার। তার প্রস্তুতি কিন্তু অনেক আগের থেকে করতে হয়, 2-4 দিন আগে করলে হবে না। তারপরে রয়েছে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ দ্য সনেট নাম্বার 18 রিটেন বাই শেক্সপিয়ার। এই যে গঠন প্রণালীটা, আমি এটা একটু আলোচনা করেছিলাম, যেমন এটাকে আমরা কি পেয়েছি, এটার গঠন প্রণালীটা যদি আলোচনা করি, এবি, যেমন ধরো ডে, তার সঙ্গে কি মে, প্রথম এবং তৃতীয় লাইন এবি, টেম্পারেট ডেট, এটা হলো কি সনেট প্রকল্পটা কিভাবে করা হয়েছে, যে ডে মে টেম্পারেট ডেট, তাহলে এই হচ্ছে কি এবি, শাইন ডিক্লাইন, ডিমড আনটেমড, তার মানে কি এখানে হচ্ছে কি সিডি, তারপরে হচ্ছে কি আজকে হাতে সময় নেই স্যার, আমাদের এখানে শেষ করতে হবে। আজকে অবশ্যই হাতে সময় নেই, আমরা পরবর্তীকালে আবারও নিশ্চয়ই আপনার ক্লাসের জন্য অপেক্ষা করে থাকবো। আর যারা তোমরা ছিলে তোমরা অবশ্যই পরবর্তী সময়ে অনুষ্ঠান সোশ্যাল সাইটে দেখতে পারো, মানে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউবে দেখতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিক স্যার যেভাবে বললেন সেইভাবে চেষ্টা করলে ডেফিনেটলি আগের চাইতে অনেক বেশি নাম্বার বাড়বে। অনেক ধন্যবাদ কাজল বাবুকে, নমস্কার, ধন্যবাদ সবাইকে।